আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যারা দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পর্যায় সারণী থেকে একটি গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পর্যায় সারণী হইতে কিভাবে কোনো মৌলের অবস্থান নির্ণয় করা যায় এই বিষয়টি আজকে আমি তোমাদেরকে দেখাবো। কিভাবে কোনো মৌলের অবস্থান নির্ণয় করা যায়, কোনো মৌল কোন গ্রুপে অবস্থিত, কোন পর্যায়ে অবস্থিত তা কিভাবে নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা জানতে গেলে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো গ্রুপ নির্ণয়ের কিছু নিয়ম আছে, পর্যায় নির্ণয়ের নিয়ম আছে। গ্রুপ নির্ণয়ের নিয়ম কি? গ্রুপ নির্ণয়ের নিয়মের আগে আমাকে জানতে হবে মৌলের ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস আগের অধ্যায়ে আমরা পড়ে আসছি। তারপরেও যদি কারোর সমস্যা থাকে আমি ইলেকট্রন বিন্যাসের ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো। 1s 2s 2p 3s 3p 3d 4h 4p 4d 4f 5s 5p 5d 5f 6s 6p 6d 7s 7p 7p 8s 8s। আমরা যদি একটু রাউন্ড দিয়ে রাখি, এরকম রাউন্ড দিয়ে রাখি, যারা ইলেকট্রন বিন্যাস যাদের কন্ট্রোলে নেই আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি তোমাদের। তোমরা লক্ষ্য করো কিভাবে তোমরা ইলেকট্রন বিন্যাসটা করতে পারো। এগুলো প্রত্যেকটা এক একটা উপস্তর। আর খেয়াল করো, এই যে উপস্তরগুলো আছে এই উপস্তরগুলোতে ইলেকট্রন প্রবেশ করবে। কিভাবে উপস্তরগুলোতে ইলেকট্রন প্রবেশ করবে? এস অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে দুইটি। পি অরবিটালে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত আছে? 6, আমি আগের অধ্যায়ে তোমাদেরকে দেখিয়েছিলাম। ডি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 10, আর এফ অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 14। ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে? 1s। 1s পূরণ করার পর ইলেকট্রন থাকলে 2s, 2s এর পরে যদি থাকে তাহলে 2p 3s, তারপরে যদি থাকে 3p, তারপরে 4s, 4s এর পরে আবার এই যে রেখাগুলো আমি দিতেছি ইলেকট্রন এইভাবে এই কক্ষপথ দিয়ে প্রবেশ করবে। তো এবার লক্ষ্য করো, প্রথমে 1s পূরণ করবে। 1s এর পরে যদি ইলেকট্রন থাকে 2s, 2s এর পরে কোথায় যাবে? এই রেখা শেষ, এখান থেকে আবার শুরু 2p, 2p থেকে 3s, এই রেখা শেষ, আবার এখান থেকে শুরু যদি ইলেকট্রন থাকে। যেমন আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে আসি, তুমি আসো সোডিয়াম 11, এমন একটা ইলেকট্রন বিন্যাস যদি তুমি করো, প্রথমে কি আসবে? 1s। s এর ধারণ ক্ষমতা কত আছে? 2। তারপরে কি আসবে? তোমরা আসলে সোজাসুজি লিখতে পারো, আমি একটু নিচে নিচে লিখে দিচ্ছি। তারপরে কি আসছে? 2h। s এর ধারণ ক্ষমতা কত? s এর ধারণ ক্ষমতা 2। তাহলে কয়টা ইলেকট্রন গেল? ইলেকট্রন আছে আমার কয়টা? 11টা। ইলেকট্রন গেল কয়টা? 2 2 4টা গেল। এখন খেয়াল করো, 2s পূরণ করা শেষ, তাহলে কোথায় যাবে? 2p। তাহলে 2 এর সিরিয়ালে তুমি রাখো 2p। p এর ধারণ ক্ষমতা কত? 6। এখন দেখো কয়টা ইলেকট্রন গেল? 2 2 4 আর 6 10। আমার ইলেকট্রন আছে কয়টা? 11টা। এখন আসো 2p পূরণ করা শেষ, 2p পূরণ করা শেষ, তারপরে কোথায় আসবে? 3h। এই যে 3s, s এর ধারণ ক্ষমতা কত? 2। কিন্তু আমার ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে 2 2 4 6 10। ইলেকট্রন 11 থেকে 10 গেলে আর কত থাকে? একটা। তাহলে একটাই, সে এখানে একটাই থাকবে। এইভাবে আরো যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা করি, আরেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা করি, যেমন আছে ক্যালসিয়াম 20। ইলেকট্রন বিন্যাস করো, প্রথম শক্তি স্তর হলো 1s। s এর ধারণ ক্ষমতা 2। তারপরে আসো কোথায়? 1s পূরণ করার পর 2s, s এর ধারণ ক্ষমতা 2। তারপরে আসো কোথায়? 2s এর পর আবার এখান থেকে শুরু হবে 2p। p এর ধারণ ক্ষমতা 6। অলরেডি আমার 10টা গেছে, আর 10টা ইলেকট্রন আছে। 2p এর পরে আসলো 3h। s এর ধারণ ক্ষমতা 2। 3s এর পরে হবে কত? 3s শেষ, তারপর এখান থেকে শুরু 3p। p এর ধারণ ক্ষমতা 6। 3p পূরণ করা শেষ, কোথায় আসবে? 4h। এই যে 4h, s এর ধারণ ক্ষমতা হলো
এসের ধারণ ক্ষমতা 2, আমাকে ইলেকট্রন দেখতে হবে কয়টা গেছে, 2 আর 2 4 আর 6 10, 10 2 12 আর 6 18, 18 20 হইতে আরো 2 আছে, তাহলে এসের ধারণ ক্ষমতা 2 আমি দিয়ে দেব। এইভাবে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস এই সূত্রকে প্রয়োগ করে আমি করতে পারি। যদিও আগের অধ্যায়ে আমি ইলেকট্রন বিন্যাসের ধারণা তোমাদেরকে দিয়েছি, তারপরও যেহেতু অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে, পর্যায় সারণীর অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাই ইলেকট্রন বিন্যাস জানাটা আমার অতীব জরুরি, তাই আমি আরেকটু আলোচনা করে দিলাম তোমাদের জন্য। অবস্থান নির্ণয় করতে গেলে এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হলো গ্রুপ নির্ণয়ের নিয়ম, পর্যায় নির্ণয়ের নিয়ম। গ্রুপ নির্ণয়ের নিয়ম তোমাদেরকে জানতে হবে, পর্যায় নির্ণয়ের নিয়ম জানতে হবে কোনো মৌলের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে। কিভাবে আমি নির্ণয় করতে পারি, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে যদি s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, শুধু s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই ওই মৌলের গ্রুপ নির্দেশ করবে। যেমন আসো তুমি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 12, যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6, আমি বোঝানোর জন্য একটু নিচে নিচে লিখছি, প্রত্যেকটা কক্ষপথকে আলাদা আলাদা করে লিখতেছি। তারপরে কোথায় যাবে 3h, আসলে ইলেকট্রন বিন্যাসটা একটা লাইনেই করবা তোমরা। 3s কত আছে, তাহলে 2 2 4 আর 6 10 আর 2 12, এই যে এটা হলো শেষ কক্ষপথ। শেষ কক্ষপথে শেষ ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করেছে, s অরবিটালে প্রবেশ করেছে। s অরবিটালে যদি ইলেকট্রন প্রবেশ করে, তাহলে s অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা আছে, এই s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই ওই মৌলের গ্রুপ নির্দেশ করে। তাহলে এই ক্ষেত্রে গ্রুপ হবে কত, গ্রুপ শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, 2টি ইলেকট্রন আছে, তাহলে গ্রুপ 2। তাহলে এক নম্বর নিয়ম আমি কি পাইতেছি, যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথে s অরবিটালে যে কয়টি ইলেকট্রন প্রবেশ করবে তা ওই মৌলের গ্রুপ নির্দেশ করে। s অরবিটালে যদি একটি ইলেকট্রন প্রবেশ করতো তাহলে গ্রুপ 1, s অরবিটালে দুটি গ্রুপ 2। কিন্তু দ্বিতীয় নিয়মটা খেয়াল করো, s ও p অরবিটালে শেষ কক্ষপথে যদি s ও p অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, তাহলে s অরবিটালে ইলেকট্রন সংখ্যা, p অরবিটালে ইলেকট্রন সংখ্যা ও আরো 10 যোগ করে ওই মৌলের গ্রুপ নির্ণয় করতে হয়। আবার বলতেছি, কোন মৌলের শেষ কক্ষপথে s ও p অরবিটালে যদি ইলেকট্রন প্রবেশ করে, তাহলে s অরবিটালে ইলেকট্রন সংখ্যা, p অরবিটালে ইলেকট্রন সংখ্যা ও আরো 10 যোগ করে ওই মৌলের গ্রুপ নির্ণয় করতে হয়। যেমন দেখো আমি বলতেছি, আসো যেমন সালফার 16, ইলেকট্রন যদি করো তুমি, তাহলে প্রথমে 1s2, তারপরে 2s2 2p6, তাহলে কয়টা গেল, 10টা গেল আমার, আরো 6টা আছে, তাহলে 3s যাবে। তারপরে তোমরা ইলেকট্রন বিন্যাসের নিয়মটা জানো, আমি দিয়ে দিছি, 2s2, তাহলে কয়টা গেল, 12টা, তারপরে হলো 3p, অর্থাৎ 3s2 3p কয়টা হলো, 2 2 4 6 10 2 12 16 হইতে আরো 4টা, যদিও পি এর ধারণ ক্ষমতা 6, এখানে আমার ইলেকট্রন আছে 4টি হবে। এখন দেখো শেষ কক্ষপথটা কি হইতেছে, s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে, p অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে। যখন s অরবিটালে ও p অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, তখন s অরবিটাল ইলেকট্রন সংখ্যা, p অরবিটাল ইলেকট্রন সংখ্যা যোগ করে আরো 10 যোগ করে ওই মৌলের গ্রুপ নির্ণয় করতে হয়। যেমন তখন গ্রুপ হবে কত, গ্রুপ হবে তখন কত, 2 যোগ p অরবিটাল আছে 4 যোগ আরো 10 যোগ করতে হবে, সমান 4 আর 2 হলো 6, 6 আর 10 এই 16, তখন গ্রুপ হবে 16। এখন খেয়াল করো, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রন যদি d অরবিটালে প্রবেশ করে, তাহলে d অরবিটালের ইলেকট্রন সংখ্যা শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যোগ করে ওই মৌলের গ্রুপ নির্ণয় করতে হয়। ইলেকট্রন যদি d অরবিটালে প্রবেশ করে, তাহলে d অরবিটাল ইলেকট্রন সংখ্যা এবং শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা যোগ করে ওই মৌলের গ্রুপ নির্ণয় করতে হয়। যেমন আসো ম্যাঙ্গানিজ 25, তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, 20টা গেছে 3, তাহলে এখন পরের পরে কোথায় যাবে, 3d5। এখন দেখো শেষ ইলেকট্রনটা d অরবিটালে প্রবেশ করলো, এই ক্ষেত্রে গ্রুপ তুমি কিভাবে নির্ণয় করবা, এই d অরবিটালের ইলেকট্রন সংখ্যা আর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা যোগ করে ওই মৌলের গ্রুপ হবে, অর্থাৎ তখন গ্রুপ হবে কত, 5 আর 2, এই যে 2 যোগ 5 সমান 7, গ্রুপ সমান এই হবে। খেয়াল করো, সমান চিহ্ন না, এভাবে বুঝো।
এখন খেয়াল করো, তাহলে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকেই তুমি তার গ্রুপ নির্ণয় করতে পারো, পর্যায় নির্ণয় করতে পারো। গ্রুপটা কিভাবে নির্ণয় করবে? গ্রুপ নির্ণয় নিয়মটা আমি কি বলছি, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে s অরবিটালে যে কটি ইলেকট্রন থাকবে তা ওই মৌলের গ্রুপ নির্দেশ করে। 2 নম্বর বলছি, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে যদি s ও p অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা p অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে আরো 10 যোগ করে ওই মৌলের গ্রুপ নির্ণয় করতে হয়। কোনো মৌলের শেষ কক্ষপথে শেষ ইলেকট্রনটি যদি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা আর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা যোগ করে ওই মৌলের গ্রুপ নির্ণয় করতে হয়। আচ্ছা, যেমন এই যে ম্যাগনেসিয়াম ইলেকট্রন দিয়ে আমি তোমাদেরকে কি বলেছিলাম, দেখো শেষ কক্ষপথে s অরবিটালে দুটি ইলেকট্রন প্রবেশ করেছে, গ্রুপ 2। আবার সালফারের ক্ষেত্রে শেষ কক্ষপথে s অরবিটাল ও p অরবিটাল উভয় অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে, তাই এর গ্রুপ হয়েছে 2 + 4 + 10। এই 2 হলো s অরবিটালের, 4 হলো p অরবিটালে, আরো 10 যোগ করতে হয়, যোগ করে নিলাম। আবার ম্যাঙ্গানিজের ক্ষেত্রে দেখো শেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করেছে, তাহলে ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা আর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা যোগ করে ওই মৌলের গ্রুপ নির্ণয় করতে হয়। এখন আমি পর্যায় কিভাবে বের করব? পর্যায় বের করার নিয়ম হলো, কোনো মৌলের সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ওই মৌলের পর্যায় নির্দেশ করে, অথবা তুমি বলতে পারো ইলেকট্রন বিন্যাসে যে কয়টি স্তর দখল করে, কোনো মৌল তার ইলেকট্রন বিন্যাসে যে কয়টি স্তর দখল করবে তা ওই মৌলের পর্যায় নির্দেশ করে। যেমন এখানে কয়টা স্তর আছে? 1 2 3, 3টে স্তর আছে, তাহলে পর্যায় 3। আবার খেয়াল করো, আবার যদি তুমি বলো যে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা, সর্বোচ্চ কোয়ান্টাম, এই সামনের যে সংখ্যাটা আছে এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত আছে? 3। সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, তাও পর্যায়ে 3। তুমি সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা ধরে হিসাব করতে পারো, অথবা ইলেকট্রন বিন্যাস থেকেও তুমি হিসাব করতে পারো যে কয়টি স্তর দখল করলো, যে কয়টি স্তর দখল করবে তা ওই মৌলের পর্যায় নির্দেশ করবে। যেমন এই ক্ষেত্রে খেয়াল করো, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কয়টা স্তর? 1 2 3 4, এই 4 নম্বর পর্যন্ত সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা 4, তাহলে এই ক্ষেত্রে পর্যায় হবে 4, পর্যায় 4। তাহলে এই ক্ষেত্রে পর্যায় কত হবে বলো? এই ক্ষেত্রে পর্যায় হবে, এই ক্ষেত্রে পর্যায় হবে কত? 1 2 3, 3টি স্তরে আছে, সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা 3। এখন যদি বলে যে এই মৌলটা বললো যে এ একটি মৌল, তার পারমাণবিক সংখ্যা 12, মৌলটির পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো, এইভাবে তোমাকে বলে দিল, তখন তুমি উত্তরটা কিভাবে করবা? আচ্ছা, এই ক্ষেত্রে তুমি কিভাবে বলবা? বললো যে এ একটি মৌল যার পারমাণবিক সংখ্যা, এ একটি মৌল, এ একটি মৌল। এখন খেয়াল করো যে প্রশ্ন করে যে এ একটি মৌল, পারমাণবিক সংখ্যা 12, পর্যায় সারণী থেকে মৌলটির অবস্থান নির্ণয় করে, এমন প্রশ্ন দেওয়া থাকবে। এ মৌল, পারমাণবিক সংখ্যা 12, তাহলে নিশ্চয়ই চিনতে পারছো মৌলটা কি? মৌলটা হলো ম্যাগনেসিয়াম, কারণ পারমাণবিক সংখ্যা 12 বিশিষ্ট মৌলটি হলো ম্যাগনেসিয়াম, 12 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হলো ম্যাগনেসিয়াম। এই ক্ষেত্রে খেয়াল করো, তুমি শুরুতে ইলেকট্রন বিন্যাস দেবা না, তুমি প্রথমে আগে যেহেতু একটা মৌল দিছে, তুমি প্রথমে গ্রুপ নির্ণয় নিয়ম লিখবা, পর্যায় নির্ণয় নিয়ম লিখবা, তারপর ইলেকট্রন গ্রুপ নির্ণয় নিয়মগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে যদি s অরবিটাল ইলেকট্রন প্রবেশ করে, s অরবিটাল ইলেকট্রন সংখ্যা ওই মৌলের গ্রুপ নির্দেশ করে। 2 নম্বর দিয়ে লিখবা, মৌলগুলো ইলেকট্রন বিন্যাসের শেষ শক্তি স্তরে s ও p অরবিটাল ইলেকট্রন প্রবেশ করলে s অরবিটাল ইলেকট্রন সংখ্যা ও p অরবিটাল ইলেকট্রন সংখ্যা যোগ করে ওই মৌলের গ্রুপ নির্ণয় করতে হয়। আবার যখন কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে ডি অরবিটাল ইলেকট্রন প্রবেশ করে, তাহলে ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা আর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা যোগ করে ওই মৌলের গ্রুপ নির্ণয় করতে হয়। আবার পর্যায় কোনো মৌলের সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা ওই মৌলের পর্যায় নির্দেশ করে, অথবা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে যে কটি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যে কটি স্তর দখল করে তা ওই মৌলের পর্যায় নির্দেশ করে। তাহলে তোমরা এভাবে নিয়ম, গ্রুপ নির্ণয় নিয়ম ও পর্যায় নির্ণয় নিয়ম বলবা। বলার পরে এই মৌলটি ম্যাগনেসিয়াম তো বলছো, এখন কি করবা? এরপর মৌলটির ইলেকট্রন বিন্যাস দিবা, দেওয়ার পর বলবা মৌলটির ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে শেষ শক্তি স্তরে s অরবিটালে 2টি ইলেকট্রন আছে, তাই এটি 2 নং গ্রুপের মৌল, এবং এই ইলেকট্রনগুলো 3টি স্তরে বিভক্ত আছে, তাই মৌলটি 3 নং পর্যায়ের মৌল। এইভাবে পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান ব্যাখ্যা করবা। এখন যদি একাধিক মৌল দেওয়া থাকে, যেমন 4টে মৌল দেওয়া থাকলো, 3টে মৌল দেওয়া থাকলো, সেই ক্ষেত্রে তুমি কি করবা? সেই ক্ষেত্রে তুমি সোজা মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দিবা, ইলেকট্রন বিন্যাস দিবা এবং বলবা মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস থেকে, যেমন ম্যাগনেসিয়াম, সালফার, ম্যাঙ্গানিজ 3টে দিল, তাহলে তুমি বলবা যে ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে শেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, আগে ইলেকট্রন বিন্যাস দিবা, দেওয়ার পর বলবা যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে শেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, তাই ম্যাগনেসিয়াম 2 নং গ্রুপের মৌল, এবং এর ইলেকট্রনগুলো 3টি স্তরে বিভক্ত আছে, তাই ম্যাগনেসিয়াম 3 নং পর্যায়ের মৌল। আবার সালফার ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে শেষ শক্তি স্তরে
এস অরবিটালে 2টি, পি অরবিটালে 4টি ইলেকট্রন প্রবেশ করেছে, তাই এর গ্রুপ হবে 2 যোগ 4 যোগ 10 সমান 16 এবং এই ইলেকট্রনগুলো 3টি স্তরে বিভক্ত আছে, তাই এর পর্যায় 3। আবার ম্যাঙ্গানেজের ইলেকট্রন রাশি থেকে দেখা যায় যে এর শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করেছে, ডি অরবিটালে 5টি ইলেকট্রন প্রবেশ করেছে, তাই এর গ্রুপ হবে ডি অরবিটালে 5 যোগ 2 সমান 7 এবং পর্যায় হবে এর ইলেকট্রনগুলো 4টি স্তরে বিভক্ত আছে, তাই এর পর্যায় 4। এভাবে তুমি যদি একাধিক মৌল থাকে তার অবস্থান ব্যাখ্যা করতে পারো, আর যদি একটি মৌল থাকে তাহলে কিভাবে অবস্থান ব্যাখ্যা করতে পারো আমি তোমাদেরকে বলেছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।